সাথী জিৎ এই সিনেমার মাধ্যমে এমন এক নায়কের উত্থান যে কিন্তু আর কয়েক বছরের মধ্যে বাংলা ইন্ডাস্ট্রির 1 নম্বর সুপারস্টার হয়ে দেখাবেন। মানে সাথীর আপনারা জানেন যে 22 বছর পূর্ণ হয়েছে। 2002 সালে সিনেমাটা রিলিজ করেছিল। তারপর বেশ কয়েকদিন আগে জিদ্দা পোস্ট করেছিলেন, তো আমার ভিডিওটা তৈরি করতে দেরি হয়ে গেল। দেখুন, সাথী শুধুমাত্র একটা ছবি নয়, সাথী আমাদের কাছে একটা ইমোশন। তার থেকে বড় কথা, সাথী এমন একটা ছবি, প্রত্যেক দশকে এমন কয়েকটা ছবি থাকে যে ছবিগুলো ইন্ডাস্ট্রির না মোড় বদলে দিতে পারে, এবং একজন নায়ক, শুধুমাত্র একজন নায়ক নয়, একজন সুপারস্টারের উত্থান হয়ে পড়ে। ঠিক আছে, সেরকম একটা ছবি কিন্তু সাথী। শুধুমাত্র অরণ্যাথ চক্রবর্তীর বেস্ট কাজ নয়, জিতের জীবনের বেস্ট কাজ নয়, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাস ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল। আমি আজকে এই ভিডিওতে 3টে কারণ নিয়ে আলোচনা করবো, মেনলি 3টে পয়েন্ট যার জন্য কিন্তু সাথী আজও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। এবং আপনারা জানেন যে সাথী রিলিজ করার পরে বেশ কয়েকটা হল ছিল যেখানে কিন্তু এক মাস টানা হাউসফুল গেছিল, এবং বেশ কয়েকটা হল ছিল যেখানে কিন্তু টানা 6 মাস সিনেমাটা চালানো হয়েছিল। এটা কিন্তু একটা বিরাট বিষয়, সেই সময় দাঁড়িয়ে কিন্তু একটা দারুণ বিষয়। যাই হোক, জিৎ আপনারা জানেন যে এর আগে জিৎ সিনেমা ট্রাই করেছে, বাইরে ইন্ডাস্ট্রিতে সিনেমা ট্রাই করেছে। তার পরবর্তীতে এখানে যখন সে আসে, এই সিনেমাটা অর্থাৎ সাথী কিন্তু প্রথমবার বুম্বাদার কাছে যায়। বুম্বাদা তখন বাংলা ইন্ডাস্ট্রি তিনি বলা যেতে পারে সেই সময় ধরে তিনি রয়েছে, জায়গা করেছে। মিঠুন চক্রবর্তী ছবি তৈরি করছেন, চিরঞ্জিত রয়েছেন, তাপস পাল রয়েছেন। সেখানে বুম্বাদার কাছে এই সিনেমাটার অফার যায়। বুম্বাদা বলেন, না, এই ছবিটা ফ্রেশ, নতুন কোনো মুখ, নতুন কোনো ছেলে যদি করে সিনেমাটা, তাহলে দর্শক আরো বেশি করে সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা যিশুকে কল করে। কিন্তু আপনারা জানেন, ইন্টারভিউতে যিশু নিজেই বলেছেন যে যিশু যখন যায় তখন তাকে বলা হয় যে এ টেলিভিশনের ফেস, অর্থাৎ দর্শক তাকে কিন্তু আগে দেখে ফেলেছে, দর্শকের সাথে তার পরিচিতি রয়েছে। দর্শক নতুন কোনো ফ্রেশ একটা এয়ার চান, দর্শক মুখ দেখেছে টেলিভিশনে, বিভিন্ন টেলিভিশন সেটে মুখ দেখেছে বিভিন্ন আর্টিস্টদের। দর্শক বিভিন্ন সময় সিনেমার পর্দায় একই রকম মুখ দেখে চলেছে, ফলত নতুন কোনো ফ্রেশ এয়ার দরকার। আপনারা জানেন যে আমাদের সাহিত্যের ক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্ন লেখকরা ছদ্মনামে লেখেন। এই ছদ্মনামে লেখার একটা বড় কারণ হলো একই নামে লিখতে লিখতে যে দর্শক পড়েন তাদের কিন্তু একঘেয়েমি চলে আসে। ফলত নতুন নাম, ইন্টারেস্টিং কোনো নাম থাকলে আর কি, যেরকম সুনীল গঙ্গোপাধ্যায় একসময় নীললোহিত ছদ্মনামে লিখতেন, এরকম প্রচুর রয়েছে আর কি। তো প্রচুর রাইটারদের ছদ্মনাম রয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, দর্শকদের একঘেয়েমিতার কথা যেটা রয়েছে সেটা কিন্তু কেটে যায়। তো সেক্ষেত্রে জিৎ অডিশন দেন এবং জিৎকে কিন্তু বেছে নেওয়া হয়। প্রথম পয়েন্ট যেটা, একদম নতুন মুখ। সাথী ছবির ক্ষেত্রে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট ছিল একদম নতুন ফ্রেশ এয়ারের মতো রোগা লম্বা চওড়া একটা ছেলে, যে কিন্তু দর্শকদের দারুণভাবে ইমপ্রেস করতে পারলো। এবং পর্দায় সে যখন বিভিন্ন সিনে ফুটে উঠলো, দর্শক কিন্তু ওই স্টাইল, ওই এক্সপ্রেশন, নতুন কাউকে দর্শক কিন্তু নিজের মধ্যে খুঁজে পেলেন আর কি। সেখানে কিন্তু দাঁড়িয়ে জিৎ এক এবং অদ্বিতীয়, যার জন্য কিন্তু সাথী ছবিটা এত বেশি পরিমাণে হিট করেছিল। সেকেন্ড পয়েন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো এই ছবির গল্প। দেখুন, এর আগে আপনি যদি 2000 সালের আগে বাংলা ছবি দেখেন, বা 2002 এর ওই সাথী রিলিজ করার পর যদি আপনারা বাংলা ছবিগুলো দেখেন, সেক্ষেত্রে বাংলা ছবির ট্র্যাডিশন ছিল, বাংলা ছবির একটা মেন ভিত্তি ছিল। ঠিক আছে, হিরো হিরোইন ভিলেন, তো এই যে একটা গন্ডি আর কি, সেখান থেকে বেরিয়ে এসে স্যাক্রিফাইস করা, এই স্যাক্রিফাইস করা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা কিন্তু সাথী ছবির মধ্যে রয়েছে। অর্থাৎ নায়ক নায়িকার জন্য নিজের কেরিয়ারকে স্যাক্রিফাইস করছে, এটা কিন্তু জিৎ অর্থাৎ বিজয় ক্যারেক্টারটা সোনালির জন্য করেছিল, যার জন্য কিন্তু দর্শক দারুণভাবে গোটা সিনেমার সাথে কানেক্ট করতে পেরেছিল। এবং এই গল্পটার মধ্যে প্রেম রয়েছে, এই গল্পটার মধ্যে বিচ্ছেদ রয়েছে, এই গল্পটার মধ্যে ইমোশনালি জায়গা রয়েছে, কানেক্টেড জায়গা রয়েছে, এর মধ্যে লড়াই মানে ফাইটিং সিন রয়েছে। প্রত্যেকটা দৃশ্যপট, প্রত্যেকটা ইমোশনকে কিন্তু দারুণভাবে ব্যালেন্স করে কাজে লাগানো হয়েছে। ফলত প্রত্যেক বাঙালি দর্শক কিন্তু সিনেমার সাথে দারুণভাবে কানেক্ট করতে পেরেছে। কেষ্টদার চরিত্রটা আপনাদের মনে থাকবে, এই সিনেমায় কিন্তু সে খুব মজার একটা চরিত্র ছিল, এবং শেষে ক্লাইম্যাক্সে কিন্তু সে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটা কিন্তু রঞ্জিত মল্লিক নিজে প্লে করেছিলেন। এছাড়া কাঞ্চন মল্লিকের একটা চরিত্র ছিল, প্রচুর তার বন্ধুরা যারা ছিলেন, ফানি ক্যারেক্টারে যারা ছিলেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে দর্শকদেরকে হাসিয়েছে। তারা কিন্তু দর্শকদেরকে ওই মুমেন্টগুলোকে, ওই ফানি মুমেন্টগুলোকে এনজয় করতে বাধ্য করিয়েছে। এই সিনেমার আরেকটা বড় পজিটিভ পয়েন্ট ছিল এর গান। এসপি ভেঙ্কটেশ মিউজিক ডিরেকশনের দায়িত্বে ছিলেন, এবং প্রত্যেকটা গান, এই সিনেমার প্রত্যেকটা গান আমার মনে আছে, আমি তখন অনেকই ছোট, আমার 3-4 বছর সবে বয়স, আমার বাড়ির প্রত্যেকে এই সিনেমাটা হলে দেখতে গিয়েছিলেন। এবং আমি যখন বড় হই 2007, 8, 10 এবং তার পরবর্তী সময়েও প্রচুর মানুষের রিংটনে কিন্তু ও বন্ধু তুমি শুনছো এই গানটা কিন্তু
তুমি শুনতে কি পাও, এই গানটা কিন্তু রিংটোন হিসেবে ছিল আর কি। তো সেক্ষেত্রে এই যে গানগুলো আর কি, এই গানগুলো প্রত্যেক মুহূর্তে সেই সময় রেডিওতে এফএমে দেওয়া হতো, টিভির পর্দা দেওয়া হতো, ফলত দর্শক কিন্তু গানগুলো কানে শুনতে খুব আরাম লাগতো। এবং প্রত্যেকটা গান, বলবো তোমায় বা যে কটা গান ছিল সিনেমার, এখন আমি প্রত্যেকটা গান শুনি, প্রত্যেকটা গান কিন্তু সফিস্টিকেটেড ওই ব্যাপারটা ছিল। দর্শক কিন্তু এই গানগুলোর সাথে কানেক্ট করতে পেরেছিল, দর্শকের মুখে মুখে কিন্তু গানের লিরিক্সগুলো ঘোরাফেরা করতো, ফলত দর্শক কিন্তু দারুণভাবে সিনেমার সাথে যেমন কানেক্ট করতে পেরেছিলেন, গানগুলোর সাথেও কিন্তু কানেক্ট করেছিল। এবং শেষ পয়েন্ট যেটা আমার মনে হয় যে প্রচুর মানুষ আলোচনা করেন কিন্তু সেই সময় আলোচনা হয়নি, মিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। অবভিয়াসলি এই সময় মিডিয়া যতটা না পলিটিক্স নিয়ে আলোচনা করে, সেই সময় মিডিয়া কিন্তু সিনেমা নিয়ে, কোন সিনেমা আসছে, কোন নায়ক উঠছে, কোন নায়কের সিনেমা বক্স অফিসে ভালো ফলাফল করছে, যেহেতু আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ততটা ছিল না, সেহেতু কিন্তু সেই সময় আমি ঘেঁটে পেয়েছি যে টিভি, এফএম রেডিওতে বারবার করে গানগুলো যখন দেওয়া হতো, দর্শকদের কানে কিন্তু গানগুলো বাজতো বারবার করে, ফলত দর্শকরা হলে কিন্তু ভিড় করতেন। এবং মিডিয়া, পেপারে লেখা হতো সিনেমাটা নিয়ে, প্রচুর লেখা হয়েছিল, বিভিন্ন পোস্টার লাগানো হয়েছিল, সিনেমার দিকে দিকে পোস্টার পড়েছিল সাথীর, ফলত সেই দেখেও কিন্তু একটা প্রচুর সংখ্যক ইয়ং জেনারেশন তারা কিন্তু হলে ভিড় করেছিলেন। তো এই ছিল সাথীর মেনলি 3টে পয়েন্ট, বা আরও অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করা যায় সেই সময়, হয়তো যে পয়েন্টগুলো হয়তো আমরা এখন মিস করে যাচ্ছি, কিন্তু মেনলি এই 3টে পয়েন্ট যার জন্য কিন্তু সাথী ব্লকবাস্টার হিট করেছিল। এবং এমন একজন নায়কের জন্ম হলো আগামী দিনে, যে সুপারস্টার, মেগাস্টার, 1 নম্বর জিদ্দা, আমাদের সবার প্রিয় একজন মানুষ হয়ে ওঠেন। তো দেখুন দেখুন জিদ্দা নিজে বিভিন্ন সময় ইন্টারভিউতে বলেছেন যে যত সিনেমাই তিনি করুক না, কারণ আগামী দিনে যত সিনেমাই তিনি করবেন, সাথী তার কাছে স্পেশাল একটা মুহূর্ত হয়ে থাকবে। কারণ ওই যে জার্নি, সাথীর যে একটা জার্নি, কোথাও না কোথাও গিয়ে দর্শক হিসাবে আমরাও কিন্তু কানেক্ট করতে পারি। এবং আপনি যখন এই সিনেমাটা এখনো আপনি জিদ্দার অন্যান্য সিনেমা দেখুন, বা সাথী, সঙ্গী, চ্যাম্পিয়ন, বন্ধন, এই ছবিগুলো, মানিক, এই ছবিগুলো আপনি দেখুন, বিশেষ করে সাথী দেখুন, দেখবেন যে কোনো মুহূর্তে সিনেমাটা হয়তো মাঝখান দিয়ে চালানো হয়েছে বা একদম শেষ পজিশনে আপনি সিনেমাটা দেখছেন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কানেক্ট করতে পারছেন। এই কানেক্ট করা ব্যাপারটা কিন্তু এখন কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় ছবিগুলো, আধুনিক ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু মিসিং। এই গল্প, এই স্টোরি লাইন, ওই ভিত্তি কিন্তু মধ্যবিত্ত জীবনের চাওয়া না না পাওয়া, ওই ক্লাইম্যাক্স আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে কানেক্ট করতো। যাই হোক, সাথীর 22 বছর পূর্ণ হলো। আমি চাই সাথী এরকম 25, 30, 35, 40 যুগ যুগ চলুক সাথী দর্শকের মনের মধ্যে থাকুক। জিদ্দা আরও ভালো ভালো ছবি আমাদের উপহার দিক, এবং এই ছবিটা তো অবভিয়াসলি একটা স্পেশাল মুহূর্ত হয়ে থাকবে। আপনারা জানাবেন সাথী যদি আপনারা দেখে থাকেন, অবভিয়াসলি আপনারা সবাই সাথী দেখে ফেলেছেন, আপনাদের মুহূর্ত শেয়ার করবেন, প্রথম দেখার মুহূর্ত অবভিয়াসলি কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।